আগে থেকে কিছু বলবেন না গুরুদেব। প্রতিবার আপনি এই একই রকম ভাবে শক্তি পাঠাবার আগেই গলা ফাটান, তারপর দেখা যায় সব ফুস হয়ে উবে যায়। এবার তা হবে না। এবার ভোলা কিছুতেই টিকতে পারবে না আমার সৃষ্টি করা বড় ফঙ্গারের সামনে। ওরম মনে হয়। চুপ বেয়াদব বেটা বজ্জাত খোকস! তোকে বড় ফঙ্গারের পেটে যেতে দিলেই ভালো হতো। দূর হ এখান থেকে, দূর হ। শিবু দাদা, এই কলসিটা করে একটু জল এনে গাছটায় দাও তো। এই রে, এই কলসি তো আমি চাগাতেই পারছি না। কিন্তু এখন যদি ওরা জানে যে এই কলসির ভারও আমি বইতে পারছি না, তখন ওরা আমাকে নিয়ে হাসাহাসি করবে। ওই নন্দীটা তো মুখিয়ে আছে আমার পিছনে লাগার জন্য। না না, আমাকে এই কলসি তুলতেই হবে। হে কি রে শিবু, তুই টলছিস কেন? বুঝেছি, এই এক কলসি জলের ভারটুকুও তুই তুলতে পারছিস না, তাই তো? কে বললো পারছি না? দেখ না, এত দূর নিয়ে তো আমি এলাম, তুই কি আনলি? শোন, তুই যতটা ভাবিস আমি অতটাও দুর্বল নই। সে তো দেখেই বোঝা যাচ্ছে, একেবারে বেঁকে গেছিস ওই এক কলসি জল তুলে। সে হতেই পারে, আমি তো তোর মতো এমন রাক্ষসের মতো খাই না যে আমার গায়ে মহিষের মতো শক্তি হবে। আমি যতটা খাই আমার গায়ে সেইটুকুই শক্তি আছে। কি? আমি মহিষ? আমি রাক্ষসের মতো খাই? দাঁড়া, আমি তোর আজ মজা দেখাচ্ছি। এই, আসবি না, একদম কাছে আসবি না, আমি কিন্তু পড়ে যাব। যা পড়ে, তবু আমি ছাড়বো না। আমাকে রাক্ষস বলার সময় মনে ছিল না? আরে তোরা ঝগড়া না করে আগে তো জলটা গাছে ঢাল। ঢালবো ভোলা, অবশ্যই ঢালবো। তবে এই জল আর গাছে নয়, আমি এই জল ঢালবো শিবুর গায়ে। ভাই ভোলা, কার্তিক মাসে ঠান্ডা পড়ে জানতাম, কিন্তু এত? ওরে বাপরে, এ তো গা পুড়ে যাচ্ছে। কার্তিক মাসে কিছুটা গরমও হয়, কিন্তু এত তাড়াতাড়ি ঠান্ডা গরম তো কোনোদিনও হয় না রে। কি ওদিকে সবাই চিৎকার করছে বলে মনে হচ্ছে না? হ্যাঁ বলে দাদা, মনে হচ্ছে কিছু একটা হয়েছে ওদিকে। আবার আমাদের গ্রামে কি সমস্যা এলো? ওরে বাবা, আমার আবার ভয় করছে। দূর ব্যাং, আগে কি হয়েছে সেটা তো দেখবি, তারপর না ভয় পাবি। একেবারেই তাই, চল আমাদের এক্ষুনি ওদিকে যেতে হবে। হে কি, এরকম চারিদিকে আগুন লাগলো কি করে? একিরে ভাই, নিমেষের মধ্যে জমা জল বরফ হলো, আবার এত গরমও হয়ে গেল। এ আবার নতুন কি সংকট এলো আমাদের গ্রামে? এইভাবে চোখের পলকে আবহাওয়া ঠান্ডা গরম হয়ে যাচ্ছেই বা কি করে? কিছুই তো বুঝতে পারছি না। তবে এ তো প্রকৃতির সাধারণ কোনো কারণে ঘটছে বলে আমার মনে হচ্ছে না।
তার মানে এর পেছনে নিশ্চয়ই অন্য কেউ আছে। ঠিক বলেছ মহাদেব কাকা, আমাদের গ্রামের পরিবেশ এইভাবে নয়তো পরিবর্তন হতেই পারে না। আমাদের সবার আগে এই কারণটা খুঁজে বের করতে হবে যে কেন এরকম হচ্ছে। ওরে বাবা, ভোলা, এ কে রে? একই অঙ্গে দুটো মাথা যে। তার মানে এর থেকেই আমাদের গ্রামের এই অবস্থা। কিন্তু এ এখানে এলো কি করে? এ নিশ্চয়ই ওই ভীমানির কাজ। ও আবার কৈলাসপুরকে ধ্বংস করতে এই দৈত্যকে পাঠিয়েছে। কিন্তু না, কৈলাসপুরের কোনো ক্ষতি আমি হতে দেব না। আমি থাকতে এই রাজ্যের কোনো মানুষের কোনো ক্ষতি হবে না। ভোলা দাদা, সাবধানে! দেখে যা ভোলা, এই দৈত্য কিন্তু সাংঘাতিক। এই দৈত্য নিশ্চয়ই ভোলার কোনো ক্ষতি করতে পারবে না বল। ভোলার তো অনেক শক্তি। কিন্তু এরকম ভাবে একই সঙ্গে দুটো বিপদ তো ভোলা দাদার সামনে আগে কোনোদিনও আসেনি, তাই না? ভোলা দাদা! এ কি হলো? এই দৈত্য যে ভোলাকেও বন্দি করে নিল। এখন কি হবে? আমাদের কারোরই তো ওই দৈত্যর সঙ্গে লড়াই করার বা ভোলাকে ছাড়াবার মতো ক্ষমতা নেই। তাহলে আমি তো এখান থেকে কিছুতেই বেরোতে পারছি না। তাহলে এবার আমি কি করব? এই জায়গাটা এত ছোট যে আমি যে ডুগডুগিটা বার করব তাও পারছি না। তাহলে এবার আমি নিজেকে এই বাবল থেকে বার করব কি করে? পারবি না ভোলা, আমার এই বলয় থেকে আজ পর্যন্ত কেউ বেরোতে পারিনি, তুইও পারবি না। এবার আমি তোকে জ্যান্ত গিলে খাবো। একমাত্র তবেই আমি আমার গুরুর আদেশ পালন করতে সক্ষম হব। সর্বনাশ! ওই বলয় তো ক্রমশ ওই দৈত্যটার দিকে এগিয়ে যাচ্ছে। এইভাবে চললে তো ওই দৈত্য বলে তাকে খেয়ে ফেলবে। কিন্তু আমরা কি করব বকুল? আমাদের তো ওই বলয় আটকানো উচিত। কিন্তু কিভাবে? আমাদের কাছে তো ভোলার মতো শক্তিও নেই। শক্তি নেই তো কি হয়েছে শিবু দাদা? আমাদের কাছে তো বুদ্ধি আছে। এই দেখো, ওই দৈত্য ছোড়া আগুনে